ব্যারিস্টার আমদানিব রহমান পার্থ গতকালকের জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি বাংলাদেশের নেটিজেনরা অনলাইনে ধুয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে। কারণ এই পার্থ হচ্ছে সেই পার্থ যেই পার্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় একা ফেলে রেখে যখন তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম বন্ধ করার ষড়যন্ত্র হয়েছিল, তখন এই পার্থই দেয়াল টপকিয়ে পালিয়ে গিয়েছিল। শুধু দেয়াল টপকিয়ে পালিয়ে যাননি, শেখ সেলিমের সহায়তায় পুলিশের একটা মোটরসাইকেলে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন গোপনে ত্যাগ করেন এই ব্যারিস্টার আমদানিব রহমান পার্থ। ট্রাক সরাতে না পেরে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে ২০ দল থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে তার আপন ছোট ভাইকে আওয়ামী লীগের যুবলীগের সদস্য হিসাবে তিনি মনোনীত করেন তথা একজন ভাইকে আওয়ামী লীগে দান করে তার রাজনৈতিক ক্যারিয়ারটাকে টিকিয়ে রাখেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন সেই ভাইটি আওয়ামী লীগের এমপি ছিলেন। পরবর্তীতে তারা এই দুই ভাই মিলে আওয়ামী লীগের যোগ সাজসে বাংলাদেশে থেকেছেন। নামকাওয়াস্তে দুই একবার অ্যারেস্ট হয়ে সেখান থেকে আবার কিন্তু তিনি মুক্ত হয়ে তারপরে বাংলাদেশে থেকেছেন, তার একটা পশমেরও ক্ষতি হয়নি। কিন্তু সেই ব্যারিস্টার আমদানিব রহমান পার্থ, যার কপাল অনেক ভালো যে অন্তত ডাক্তার খালেদুজ্জামান সাহেবের সাথে নির্বাচন করতে হয়নি ঢাকা শহরে, যদি তাকে সেই নির্বাচন করতে হতো তাহলে তিনি নিশ্চয়ই সেখানে পরাজিত হতেন। কারণ জনাব তারেক রহমান সাহেব যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন, তিনি টের পেয়েছেন যে হুইস ডাক্তার খালেদুজ্জামান। গুলশানবাসী সহ ঢাকা সহ বাংলাদেশের সমগ্র মানুষ জানেন যে বাংলাদেশের নির্বাচনের চিত্রটা কি হয়েছে এবং মাত্র ৪,০০০ ভোটের কম বেশি দেখিয়ে এখানে তাকে পরাজিত করা হয়েছে। যদিও আমদানিব রহমান পার্থকে এই জায়গায় নির্বাচন করার কথা ছিল, কিন্তু তিনি এমন একটি দল করেন, গতকালকের এনসিপির ভাইদের উদ্দেশ্যে যে নসিহত করলেন যে আপনারা জেনজির থাকিয়েন, জামাতের হয়েন না, এমন একজন ব্যক্তি সেই মন্তব্য করলেন যেই ব্যক্তি নিজে তার দলকে টিকিয়ে রাখতে পারলেন না, এমনকি দলীয় প্রধান হিসাবে ঢাকা ১৭ আসনে নির্বাচন করার মানসিকতা পোষণ করেও যিনি তার নিজের সিদ্ধান্তে থাকতে পারলেন না, বিএনপির চেয়ারপারসনের সিদ্ধান্তে তাকে এই জায়গা থেকে ভোলায় চলে গিয়ে নির্বাচন করতে হয়েছে। তিনি কিনা এনসিপি কে নলেজ দিচ্ছেন যে আপনারা জামাতি হতে যেন না। আজকের বাংলাদেশের রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু যদি গবেষণা করেন, নির্বাচনের কয়েক মাস আগে যে ভিডিওটা আমার পেজেও দিয়েছি, লেখাও দিয়েছি, এই আমদানিব রহমান পার্থ নিজের মুখে বলেছে যে এই সংবিধানকে নিক্ষেপ করতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। সেই আমদানিব রহমান পার্থ কালকের নাটক করে, অভিনয় করে, সিনেমা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়ে সেখানে তিনি এই সংবিধানকে রক্ষার জন্য যে সকল মন্তব্য প্রতিবেদন দাখিল করলেন সেটা তার নিজের বক্তব্যেরই দ্বিচারিতা সেখানে প্রকাশ করলেন। আপনারা জানেন যে বাংলাদেশের এই সরকার আজকের বসে আছে শুধুমাত্র একমাত্র বাংলাদেশের এই জুলাই বিপ্লবের কারণে। জুলাই বিপ্লব যদি আজকে সংগঠিত না হতো, 2029 সাল 41 সাল যে সকল ডেডলাইন, এর আগে কে কখন দেশে আসতে পারতেন তার কোনো হদিস নেই। আমি সহ কেউ হয়তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে পারতেন না। কিন্তু আজকের আপনারা যারা 5ই আগস্টের পরে কান্না করেছেন, আপনারা বিভিন্নভাবে আপনাদের বিগত দিনের কষ্টের কথাগুলো জাতির কাছে প্রকাশ করেছেন, তারা কি কারণে হঠাৎ করে অতিরিক্ত আত্ম অহামিকায় ভুগছেন এবং জুলাই সনদ এবং বাংলাদেশের গণভোটকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেটা আবার ডিবেটের আকারে, মানে ফার্স্ট আমাকে হতেই হবে কিন্তু সেটা মিথ্যা বলেও সেরকম চরিত্র অবলম্বন করে বাংলাদেশের মানুষের কাছে আপনারা হাসির পাত্রে রূপান্তরিত হচ্ছেন। আপনাদের চরিত্রে বাংলাদেশের জনগণ দেখেছে। আওয়ামী লীগের ঘর জামাই আজকের এই ব্যারিস্টার আমদানিব রহমান পার্থ, আপনার চরিত্র জনগণ দেখেছে, রাজনৈতিক স্ট্যান্ড জনগণ দেখেছে। যখন যেটার প্রয়োজন হয়েছে সেটাকে রেখেই আপনারা রাজনীতি করে বেশ আরামেই গত 16 বছর ছিলেন। বিশেষ করে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, এই বাংলাদেশের পরিবর্তনের জন্য যাদের কারণে আপনি সংসদে বসতে পারলেন, তাদেরকে আপনি চিমটি দিয়ে বলার চেষ্টা করছেন যে আজকের 72-এর সংবিধান তারাই মানে না, তারাই কষ্ট পায় যারা 71-এর সেই সময়ের বিষয় নিয়ে কষ্টে আছে। আপনি 71 সালকে টেনে আনলেন,
একাত্তরের মুক্তিযোদ্ধাকে শেখ হাসিনা টেনে এনে বারবার মিথ্যাচার করতে করতে, রাজাকার করতে করতে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনা একমাত্র জানে যে বাংলাদেশের জামাত শিবির কি জিনিস। আপনি গতকালকের এই টিপ্পনি দিয়ে যেটা প্রমাণ করতে চাইলেন, তার মাধ্যমে আপনি আপনার নিজের রাজনৈতিক জায়গাতে দেউলিয়াত্বের প্রমাণ দিলেন। কারণ এই সংসদে দাঁড়িয়ে আছেন কয়েকজন ব্যক্তির কারণে, তার মধ্যে হয়েছে যেসব মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, দেখেন তাদের সন্তানরা কিন্তু এখন সংসদে প্রতিনিধিত্ব করছে। একজন জীবন্ত ফাঁসির রশি থেকে ফিরে আসা ব্যক্তি এটিএম আজহারুল ইসলাম কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করছে। এটা দিয়ে কি প্রমাণ হয়? এদেশের বাংলাদেশের জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করেছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে, মতিউর রহমান নিজামী সাহেবের সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে, মীর কাসেম আলীর সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে। আজকের এভাবে আয়না ঘরে গুম করা মানুষদের সন্তানরা সংসদে, স্ত্রীরা সংসদে প্রতিনিধিত্ব করছে। এমনকি বিএনপির যে লুনা আপা, আজকের এম ইলিয়াস আলীর স্ত্রী, তিনিও সংসদে প্রতিনিধিত্ব করছেন। এই সকল মানুষদের কারণে আজকের আপনারা সংসদে ঢুকতে পেরেছেন। আর আপনি সংসদে ঢুকে বলছেন জামাত ইসলামকে টিপ্পনি দিচ্ছেন, এনসিপি কে টিপ্পনি দিচ্ছেন, যেটা আপনাদের পতনের কারণ হবে। আপনারা জুলাই সনদকে মেনে নিন, আপনারা বাংলাদেশের গণভোটকে মেনে নিন। যদি সেটা না মেনে আপনি আপনার অস্তিত্ব রক্ষা করতে চান, সেটা কোনোদিন পারবেন না। আর পারেন নাই তো। কয়েকজন ব্যক্তি ছাড়া এই জাতীয় সংসদে আপনাদের সাথে কারা আছে? বাংলাদেশের সিংহভাগ মানুষ আপনাদের সাথে নেই। আপনি গরুর গাড়ি মার্কার নির্বাচন করেছেন, কিন্তু আপনি নিজে ধানের শীষের মহাসচিবের মতো কথা বলছেন। আর ধানের শীষেরও কিছু ভাইয়েরা এমন ভাবে কথা বলছেন, মনে হয় যেন আপনাদের মধ্যে অযোগ্য লোক সব ভরপুর হয়ে গিয়েছে। ধার করা পার্থর বক্তব্যকে নিয়ে আপনাদের প্রাউড করতে হচ্ছে। এটা সেই রাজনীতিতে যার, যিনি 20 দল পদত্যাগ করে 20 দল থেকে বের হয়ে গিয়েছেন, যিনি খালেদা জিয়ার দেয়াল টপকিয়ে সেই সময় বালুর ট্রাকের সময় শেখ সেলিমের সহায়তায় পুলিশের মোটরসাইকেলে করে সেই খালেদা জিয়ার বাসভবন থেকে পালিয়েছেন, সেই নেতা কোনোভাবে জাতির সামনে প্রকাশ্যে এ ধরনের চ্যালেঞ্জ ছুড়ে বক্তব্য দিতে পারে না। এটা স্পষ্ট। আপনি ইথিক্যালি দুর্বল। যেই নেতা নিজে সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য বক্তব্য দিয়েছে, তিনি আবার কালকে সংবিধানকে অলিঙ্গন করছেন। এই সংবিধান কিন্তু আমরা নয়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বহুবার বলেছে যে এটা শেখ হাসিনার একটা পারিবারিক চটি বই। এটা শেখ হাসিনা এটাকে ধ্বংস করে দিয়েছে, অতএব এটাকে ছুঁড়ে ফেলবে। যখনই গণতান্ত্রিক সরকার আসবে, দেশপ্রেমিক সংসদ বসবে, তখন তারা এটাকে ছুঁড়ে ফেলবে। গতকালকের কৌশলে কিন্তু আপনি আওয়ামী লীগকে ভালোবাসতে গিয়েই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করেছেন। আর আবার কিছু ভাইয়েরা সেই অপমানটা বোঝার মতো শক্তিও অর্জন হয়নি। সে কারণেই বলছি, এই সংসদে যাদের উচিলায় সিন্ডি খাইলেন তাদেরকে চিনলেন না। আর জাতি ঠিকই চিনেছে, যারা সিন্ডি আজকের খাওয়ার কথা তাদেরকেই জাতি ভোট দিয়েছিল। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে, জনতার সেই সকল ব্যক্তিদেরকে সংসদে পাঠিয়েছে যাদের বাবাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার মনে হচ্ছে আমাদের সময় আবার ঘনিয়ে এসেছে। নতুন করে বিপ্লবী একটি দেশ গঠনের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে, না হয় সালাউদ্দিন গঙ্গদের হাতে। বর্তমান সরকার, বিএনপির সরকার, সংসদে অধিবেশন চলা অবস্থায় একটি জিনিস বারবার জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করছে, যেটা বাংলাদেশের সকল জনগণকে জানা উচিত। এবং আমরা জনগণও কিন্তু একটি জিনিস না জানার কারণে হয়তো তাদের চাপিয়ে দেওয়া বিষয়টাকে মেনে নেওয়ার জন্য অনেকে প্রস্তুত রয়েছেন। সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। বাংলাদেশের গত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার সংবিধান সংস্কার করার জন্য জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করে সেখানে দীর্ঘদিনের কিছু আলাপ আলোচনা করেছিলেন। সেই আলাপ আলোচনায় সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল বেশ কিছু ইস্যুতে ঐক্যমত পোষণ করেছে, আর কিছু কিছু ইস্যুতে তিনি ঐক্যমত পোষণ করেননি, কিন্তু তিনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তাহলে ঐক্যমত পোষণ করেছেন কেউ কেউ, কেউ কেউ এটাকে ঐক্যমত পোষণ না করে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার মানে এই নয় যে সংস্কার কমিশনে যতগুলো বিষয় আলোচনা করেছে সবগুলো বিষয়ই সব নোট অফ ডিসেন্ট হয়ে গিয়েছে, এমনটা নয়। হয়তো 5টা বিষয়ের উপরে 4টা বিষয় বিএনপির পছন্দ হয়েছে, সেটাতে তিনি এগ্রি করেছেন, আর একটা বিষয় অপছন্দ হয়েছে, সেটাতে তিনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন।
তাহলে নোট অফ ডিসেন্টটা কি এবং এই নোট অফ ডিসেন্টটা কখন কাজে লাগে সে বিষয়টা আপনাকে জানতে হবে। প্রথম আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই, তারপরে আমি বিস্তারিত আলোচনায় আসছি। যেমন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অন্তর্বর্তীকালীন সরকারের আগে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, যেটা শেখ হাসিনা নিষিদ্ধ করেছিলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের আগের সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কোর্টের উপরে দোষ চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু সরকার সেটাকে বাতিল করেছে। তার মানে কোর্ট সেখানে 7 জন বিচারপতির সমন্বয়ে যে গঠিত বেঞ্চ, সেই বেঞ্চের মধ্যে 4 জন ব্যক্তি ছিলেন যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পক্ষে, আর 3 জন বিচারপতি ছিলেন যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার মানে 7 জন ব্যক্তির মধ্যে 4 জন ব্যক্তি নোট অফ ডিসেন্ট দেয়নি, তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে হবে। মেজরিটির মতামতের ভিত্তিতে তৎকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে, আর 3 জন ব্যক্তির নোট অফ ডিসেন্ট সেখানে দেয়া ছিল। তাহলে এই নোট অফ ডিসেন্টটা দেওয়া হয় কেন? নোট অফ ডিসেন্ট দেওয়া হয় এই জন্য, দ্বিমতের যে জায়গাটা, সেই দ্বিমতের জায়গাটা রেকর্ড রাখার জন্য, যে না আমি এটাতে দ্বিমত পোষণ করেছিলাম, কিন্তু মেজরিটি যেটা বলবে সেটাই আপনাকে একটা সময় মেনে নিতে হবে। একটা সময় বলতে ওই বৈঠকই মেনে নিতে হবে, কারণ আপনার 7 জনের মধ্যে 4 জন বললে সেটাকে আপনি মেনে নেবেন। এখানে যদি 3 জন বলতো তাহলে 3 জন নিশ্চয়ই উইন হইতো না, তখন ওই 4 জনের বিষয়টা উইন হতো। যদি 4 জন ব্যক্তি নোট অফ ডিসেন্ট দিতেন তাহলে 4 জনেরটা কার্যকরী হতো। তো জাতীয় সংসদের বর্তমান সংস্কার যে বিষয়গুলো, সেগুলোতে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যেটা সংগঠিত হয়েছে, সেটা হয়েছে আজকের এই সংস্কার, জুলাই সনদ, গণভোট, এগুলোই জয়যুক্ত হয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নোট অফ ডিসেন্ট শুধুমাত্র বিএনপি দিয়েছে তা নয়, নোট অফ ডিসেন্ট জামাত দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলও দিয়েছে। যার যেটা ভালো লেগেছে সেটা অ্যাকসেপ্ট করেছে, যার যেটা ভালো লাগে নাই সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। তাহলে নোট অফ ডিসেন্টটা দেওয়ার পরেও কেন গণভোট সংগঠিত হলো, এ বিষয়টি আপনাদেরকে জানতে হবে। গণভোটটি সংগঠিত হয়েছে এজন্য, সরকার চিন্তা করেছে নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে কোন ব্যক্তি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কোন ব্যক্তি এটাকে মেনে নিয়েছেন, তারপরেও আমরা জনগণের একটা মতামত দেখতে চাই, যে জনগণ এই নোট অফ ডিসেন্ট এবং মতামত এটার উপর ভিত্তি করে তারা বর্তমানের সংস্কারের বিষয়গুলোতে এগ্রি কিনা, সংবিধান সংস্কারের বিষয়গুলোতে জনগণ কি চাহিদা পূরণ করতে চায় সেটাও আমরা মতামত নিয়ে নিব। তো জনগণ যখন মতামত দিয়েছে, তখন প্রায় 70%, মানে 70% জনগণ সেই মতামত দিয়েছে। সেটা হচ্ছে যে 5টি কোশ্চেন সেখানে দেওয়া হয়েছে, সেটার উপরে তারা চূড়ান্ত রায় দিয়ে জনগণ তার মত প্রকাশ করে এই সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। তাহলে যখন জনগণ তার অবস্থানটা নিয়েছে, তারপরে আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া ছাড়াও আপনার এর বাহিরের যে মতামত, সে মতামতে এই জিনিসগুলো পাশ হয়েছে, সেই জায়গায় সরকার কোনো অবস্থাতেই তার ব্যক্তিগত মত চাপিয়ে দেওয়ার জন্য তার নোট অফ ডিসেন্টের উপর ভিত্তি করে সংস্কার করবে, এটা হতে পারে না। এটা এক ধরনের জনগণের সাথে প্রতারণা, এটা এক ধরনের তার নিজস্ব রাজনৈতিক আদর্শের উপরেও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। যেমন এই গণভোটের জন্য তো জনাব তারেক রহমান সাহেব ভোট চেয়েছে, বিএনপির অনেক নেতারা তাদের ক্যাম্পেইন করেছে, যদিও অনেকে মনে করে বিএনপির অনেকে না ভোটেও দিয়েছে, কিন্তু তারা জাতির স্বার্থে হোক কিংবা স্বার্থে পরে হোক, নির্বাচনের প্যাচ থেকে বাঁচার জন্য হোক, তারা তো ভোট চেয়েছে। তাহলে গণভোটের পক্ষে যারা ভোট চেয়েছে তারা গণভোটের বিপক্ষে আজকের কেন দাঁড়াচ্ছে? আজকের এই জায়গাটাতেই প্রশ্ন। তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা তাদের একটা রাজনৈতিক জায়গা থেকে আদর্শ, সেটা জনগণকে প্রচার করতে পারবে যে না আমরা মেনে নিতে বাধ্য হয়েছি, কিন্তু আমরা এই সংস্কারটি কিন্তু চাইনি, তাই আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। জামাত বলতে পারবে যে না আমরা মেনে নিতে বাধ্য হয়েছি, যেহেতু সংখ্যাধিক্যে মানুষ এটা বলছে, কিন্তু আমার এই নোট অফ ডিসেন্টটা থেকে গেল। তার মানে কোনো একদিন ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে এটার ভালো মন্দের জায়গাতে তিনি রাজনৈতিকভাবে মত প্রকাশ করতে পারবেন যে আমার পরামর্শ এটা ছিল, এটা ছিল না। কিন্তু বাস্তবতার নোট অফ ডিসেন্টটা কি? নোট অফ ডিসেন্ট হচ্ছে শুধুমাত্র আপনার দ্বিমতের জায়গাটা এমন ভাবে ক্লিয়ার করে লিখে রাখা, যেটা আপনি বলেছেন সেটা জাতি জেনে রাখলো, কিন্তু মেজরিটি যেটা চাচ্ছে সেটাকেই আপনার পালন করতে হবে, এবং সেটাই বাংলাদেশের বিগত দিনের নিয়ম। এবং সেই নিয়মের উপর ভিত্তি করেই কিন্তু কেয়ারটেকার সিস্টেমের 7 জন বিচারপতির মধ্যে 4 জনই কেয়ারটেকার বাতিলের পক্ষে ছিলেন, 3 জন ছিলেন নোট অফ ডিসেন্টের পক্ষে, কিন্তু ওই 4 জনের বাতিলের বিষয়টাই কিন্তু কার্যকর করা হয়েছে। অতএব বিএনপি যদি এখন সংসদে এই নোট অফ ডিসেন্ট এবং
সংস্কারের এই ইস্যুগুলোকে ওই নোট অফ ডিসেন্টের উপর ভিত্তি করে বিক্রি করতে চায়, তাহলে সেটা জাতির সাথে প্রতারণা হবে, জুলাই নিয়ে গাদ্দারি হবে, এবং এটা তাদের একক সিদ্ধান্ত হবে। কারণ আপনি যদি ভোটের হিসাবও করেন, 51% ভোট যদি বিএনপি দাবি করে যে পেয়ে বসেছে, বেশ ভালো কথা। তো 51% ভোট পেয়েছেন, সেই একই জায়গায় যখন 69% মানুষ ভোট দিয়েছে, তার মানে বিএনপি এবং জামাতের সমগ্র ভোট ওখানে যুক্ত হয়ে মানুষ মতামত দিয়েছে যে আজকের এই জায়গায় আমরা ঐক্যমত এবং আমরা সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে। আপনি সেটাকে 51% ভোটের আপনি পরামর্শ দিয়ে তো সেটাকে বাতিল করতে পারেন না। তার মানে আপনি রাজনৈতিকভাবে এই জিনিসটাকে জনগণের উপরে চাপিয়ে দিতে চান, যেটা বিগত ফ্যাসিস্ট সরকার করেছে। অতএব সাধু সাবধান, এই ধরনের অন্যায় রায় জাতির উপরে চাপিয়ে দিবেন না। জনগণ, আপনিও জেনে রাখুন, নোট অফ ডিসেন্ট একটা মাত্র আপনার মতামত লিখে রাখা, আর কিচ্ছু না। নোট অফ ডিসেন্ট, দিস ইজ নট এ ল। এটা কোনো আইন নয়, এটা কোনো কার্যকারিতার বিষয় নয়। এটা হচ্ছে আমি আমার অপছন্দের জায়গাটা বলে রেখেছি, সেইটা রেকর্ড করে রাখা হয়েছে, আর কিছু না। তাহলে এখন দেখতে হবে যতগুলো রাজনৈতিক দল মতামত দিয়েছে সেই রেকর্ডে কয়টা নোট অফ ডিসেন্ট বেশি হয়েছে। যদি বেশি না হয়ে থাকে, তাহলে যেটা বেশি হয়েছে সেটাই তো কার্যকর হবে। দ্বিতীয় হচ্ছে, এই সকল বিষয়ের উপরেই তো আবার গণভোট নিয়েছি, সেখানে তো গণভোট আমাকে বলে দিয়েছে 69% জনগণ যে এটাই সঠিক, আমরা এটা মেনে নিলাম। তাহলে তো আপনার নোট অফ ডিসেন্টের উপর ভিত্তি করে সংস্কার বন্ধ থাকতে পারে না। এমনকি সেটা জামাত ইসলাম করুক কিংবা অন্য আর একটা ক্ষুদ্র দল করুক, কারো নোট অফ ডিসেন্টের উপর ভিত্তি করে জাতির চাহিদার এই জুলাই সনদ, গণভোট কোনো অবস্থায় বন্ধ থাকতে পারে না। দেশবাসীকে এই নোট অফ ডিসেন্ট এবং গণভোট এবং বর্তমান সময়ের সেই জুলাই সনদের আকাঙ্ক্ষিত আমাদের সংবিধান সংস্কার যে পরিষদ, যেটা গঠন হওয়ার কথা, এই বিষয়গুলো আমাদের বিস্তর জ্ঞান রেখে আলোচনা করে পর্যালোচনার ভিত্তিতেই সামনের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে সতর্ক থাকতে হবে, দেশ